আমি এখানে খুবই ইন্টারেস্টিং একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমার মানে খালি চোখে আমি যতটুকু বুঝতে পারি যে স্পেনের ডিফেন্ডিং যে ডিপ ব্লক সবচেয়ে লাস্ট লাইন অফ ডিফেন্ডিংটা খুবই হাই হাফ লাইনের একদম কাছাকাছি। আবার ইংল্যান্ডকে দেখলাম তারা বক্সের মধ্যে পারলে সবাইকে ঢুকিয়ে রেখে বসেছে, মানে যেটাকে আমরা পার্কিং দ্য বাস বলি, যে একটা বাস আপনি পার্ক করে দিচ্ছেন। এই যে ডিফেন্ডিং শেপের যে বিভিন্ন টাইপস আমরা দেখি বিভিন্ন গেম সিচুয়েশনে, সবসময় তো এক ধরনের ডিফেন্ডিং শেপ থাকে না। তো এই ডিফেন্ডিং কম্প্যাক্টনেসটা একটা দল কখন আসলে নির্ধারণ করে যে আমি হাই প্রেসিং এর দিকে যাব, নাকি হাই প্রেস করে হাই ব্লক রাখবো, আমি কখনো কখনো মিড ব্লকে বসে থাকবো, আবার কখনো লো ব্লকে বসে বাস পার্ক করব, এই সিচুয়েশনগুলো কখন দেখা যায় আসলে নাসিফ? এই জিনিসটা আমরা, আপনার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেই পয়েন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মোমেন্টে ওরা মোটামুটি সেমি হাই ব্লকে আছে, মানে একদম হাই ব্লকে, মানে হাই ব্লক আমরা বলি যখন দুজন একদম স্ট্রাইকার বক্সের কাছাকাছি চলে যায়, যদিও হাই লাইন বাট এখনো হাই ব্লকে তার পুরোপুরি ভাবে যায় না, মোটামুটি একটা মিড ব্লক হাই ব্লকের মাঝামাঝি, যেটা আমরা সেমি হাই ব্লক বলতে পারি, সেমি হাই মিডফিল্ড প্রেসিং, মিডফিল্ড এভাবে বলা যেতে পারে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, 4-4-2 ফরমেশনে কেন মাঝখানে আসলে হারিয়ে গিয়েছিল বা ইউজ করতে হতো না, তার মধ্যে একটা জিনিস হলো 4-4-2 যদি কম্প্যাক্ট না হয়, ফুল লেন্থটা যদি বড় হয়ে যায়, তাহলে মাঝখানে গ্যাপগুলো তৈরি হয়। এই গ্যাপগুলোতে তখন নাম্বার 10 নাম্বার উইঙ্গার ভিতরে চলে আসে। এই জিনিসটা এই বছর চেষ্টা করা হচ্ছে যে কম্প্যাক্টনেস করার জন্য, যদিও একটু হাই প্রেস করতে গেলে আপনার এই জায়গাটা একটু ওপেন হবে। আরেকটা জিনিস হতো যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডের মাঝখানে একটা গ্যাপ তৈরি হতো, ইদার নাম্বার 10 দুজনের মাঝখানে সে একটা পাসিং লাইন ক্রিয়েট করতো, অথবা এই দুজন যদি অনেক বেশি কম্প্যাক্ট থাকে তাহলে দেখা যায় যে এই নাম্বার 8রা তারা এই দুজনের বাইরে, মানে ডিফেন্সিভ মিডফিল্ডের বাইরের অংশটায় হাফ স্পেসগুলোতে অপারেট করতো। এই জিনিসগুলো আগে 4-4-2-তে সমস্যা হতো। এখন যদি দেখেন এখানে 4-4-2 এর সলিউশনগুলো কীভাবে করছে টিমরা, উইঙ্গাররা অনেক ভিতরে। আমরা কালকে ম্যাচে দেখেছি, কালকে ম্যাচে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে দেখেছি রজার্স খেলছিল, রজার্স কিন্তু ওয়াইডে উইং এরিয়াতে আসলে ডিফেন্স করছিলেন, অলমোস্ট ভিতরে চলে এসেছিল। সো এটা একটা ওয়েতে এই 4-4-2 এর যে উইকনেসগুলো ছিল সেটাকে কভার করার চেষ্টা করা হয়েছে। আর আপনি যেটা বলছেন যে আমরা যদি যেটা আরও উদাহরণ দেখে ফেলি, আর্জেন্টিনাকেও আমরা দেখেছি 4-4-2, দেখেন উইঙ্গার একদম ভিতরে, সো এটা হলো কম্প্যাক্ট। এখন এখানে কোনো গ্যাপ নাই, এটা যদিও লো ব্লকে, আপনি বলছেন যে লো ব্লক হাই ব্লক মিড ব্লক কখন হচ্ছে, আমরা ব্রাজিলের একটা ভিডিও যদি দেখি, ছবি যদি দেখি, এটা মোটামুটি লোয়ার মিড ব্লক, মানে মোটামুটি নিচের দিকেই তারা নিচে নেমে আসছে এবং ফোর্স করছে সাইডে খেলার, এবং সাইড থেকে আবার ব্যাকফাস্ট খেলার জন্য ফোর্স করছে। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হবে, আপনি যেটা প্রশ্ন করছেন কম্প্যাক্টনেস, ডিফেন্সিভ লাইনের হাইট, আমরা এটা হলো জাপান এবং নেদারল্যান্ডস ম্যাচে যদি দেখি, এটা উদাহরণ, এরকম আমরা ফ্রান্স ম্যাচ থেকে দেখলে আরও বেটার হতো, বাট আমরা জাপান নেদারল্যান্ডস ম্যাচে দেখতে পারি জাপান কিন্তু হাই ব্লকও করছে, মিড ব্লকও করছে, লো ব্লকও করছে। সো ম্যাচের ভিন্ন ভিন্ন সিচুয়েশনে এটা হচ্ছে। লেটসে জাপান ডিসাইড করলো অপোনেন্ট যখন গোল কিক বিল্ড আপ করবে তখন তারা হাই প্রেস করবে অনলি, বাকি সময় তারা মিড ব্লক চলে আসবে। আমরা এটা ব্রাজিলের কাছ থেকেও দেখেছি, ইংল্যান্ডের কাছ থেকেও আমরা দেখেছি যে যখন অনলি শুধুমাত্র গোল কিক রিস্টার্ট হচ্ছে তখন তারা হাই প্রেস করছে, আদারওয়াইজ তারা নিচে নেমে আসছে, বেশিরভাগ সময় মিড ব্লকে থাকছে। এবং দেন যখন লো ব্লকে চলে যাচ্ছে, আপনি যদি দেখেন টিমের লেন্থ যদি দেখেন মাত্র 17 মিটার, মানে ডিফেন্স লাইন থেকে ফরওয়ার্ড লাইনের মাঝখানে মাঝে যে দূরত্ব মাত্র 17 মিটার, কোনো কোনো ক্ষেত্রে এটা 12 মিটারও আমরা দেখেছি। সাইডে তারা বক্স, মানে ইভেন পেনাল্টি এরিয়ার যে 18 ইয়ার্সের যে বক্সটা, মানে 44 ইয়ার্ডস, সেটাও না, 37 মিটার্সের মধ্যে তারা চলে আসছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য কম্প্যাক্টনেস আমরা যদি চিন্তা করে দেখি। এবং সেটার একটা ছবি যদি আমরা দেখি স্পেনের কাছ থেকে, আমরা স্পেন তো বলছি যে ইজিলি উপরে থাকছে, বল পজিশন নিয়ন্ত্রণ করে খেলছে, বাট তারাও যখন ডিফেন্স করছে যে ভিন্ন ভিন্ন ফেজে, যখন অপোনেন্ট কিছুটা মোমেন্টাম নিয়ন্ত্রণ করছে, একদম মোটামুটি লো ব্লকে চলে আসছে 4-4-2 কম্প্যাক্টনেস। মানে এখান থেকে যদি আপনি এই ডিফেন্স লাইনে লাস্ট প্লেয়ার আর ফরওয়ার্ড লাইনের ফার্স্ট প্লেয়ার যদি দেখেন, এখানে কতখানি আছে, 6 মিটার 12 মিটার 12 ইয়ার্ডস বা এরকমের মধ্যে তারা আছে। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র তাদের কাছে না, কোনো কোনো টিমের ক্ষেত্রে আমরা দেখেছি একদম বক্সের ভিতরে ঢুকে তারা ডিফেন্স করেছে, 10 জন প্লেয়ার, মানে জাস্ট কেপো ভার্দে স্পেনের এগেনস্টেই। সো স্পেনের এগেনস্টে কেপো ভার্দে এরকম ডিফেন্ড করছে। আবার স্পেনও কিন্তু আমরা দেখলাম কোনো একটা ম্যাচে বেলজিয়ামের সাথে ম্যাচে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে তারাও কিন্তু লো ব্লক করছে। তো ম্যাচের মোমেন্টামের উপর ডিপেন্ড করে কখনো কখনো আপনি হাই ব্লকে যাবেন, কখনো কখনো আপনি মিড ব্লকে আসবেন, লো ব্লকে আসবেন, বাট ডিপেন্ড করবে আপনি কীভাবে খেলতে চান, কোন সময় কি করতে চান, সেটার উপর বেস করে তারা আসবে। আমি একটু মিন্টু ভাইয়ের কাছে আসতে চাই। একটা স্পেসিফিক পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে, যখন আপনি অ্যাপ্রক্সিমেশনটা দেখাচ্ছিলেন হাই ব্লকের, এই হাই ব্লকে মনে হয় খেলা শুধুমাত্র আমি স্পেনের কাছ থেকে দেখেছি, আমি যদি ভুল না করে থাকি, মানে দে ক্যান বি সো হাই, মানে হাই ব্লকে না থাকে হাই টু মিড ব্লকের প্রেসিং এর জায়গা থেকে। সো হাই প্রেসিংটা মনে হয় একটু এই বিশ্বকাপে মনে হয় একটু কম দেখেছি মিন্টু ভাই, রাইট? এরকমই কি? অ্যাবসলিউটলি কারেক্ট। এবং নাসিফ যেটা পয়েন্ট আউট করেছে এবং আপনি ওই মাত্র মেনশন করলেন,
হাই প্রেসিংটা কিন্তু এবার খুব একটা আমরা দেখিনি। এবং আপনি ধরেন অস্ট্রিয়া টিমের কথা আমি বলবো যে যেহেতু মানে মিস্টার রালফ রাগনিক ওনার কথা বলা হয় যে উনি হাই প্রেসিং করতে অভ্যস্ত অ্যাকচুয়ালি। অস্ট্রিয়া কিন্তু দেখেন যদি ম্যাচে দেখি তারা কিন্তু হাই প্রেসিং করেনি, ওই যে নাসিব যেটা বললো আর্জেন্টিনার সাথে ম্যাচে even। অ্যাবসলিউটলি ওটাকে সেমি হাই মিডফিল্ড প্রেসিং বলে। 2-3 জন হঠাৎ প্রেস করে আবার রিট্রিট করে মিডফিল্ডে চলে আসছে, মিড ব্লক করতেছে। সো হাই প্রেসিং খুব একটা ছিল না। এবং স্পেনের কথা যেটা আপনি বললেন, যদি আমরা স্পেনের লাস্ট ম্যাচটা দেখি, তাদের সেমিফাইনাল ম্যাচটা, এই যে ফ্রান্স ভার্সেস স্পেনের স্ট্যাটসটা এখানে রয়েছে, স্ট্যাটস এখানে আছে, এটা ডেফিনেটলি নাসিব আপনি যদি খেয়াল করে দেখেন, আমি বলে দিলে হয়তো মিন্টু ভাইয়ের জন্য এক্সপ্লেইন করতে সহজ হবে। আপনি যদি দেখেন যে আমরা বলছিলাম যে হাই প্রেসিং বা হাই ব্লক, হাই প্রেসিং মাত্র 8%, মাত্র 9% ফ্রান্স এবং স্পেনের কাছ থেকে। মিড ব্লক বা মিড ব্লকে যদি যান স্পেনে 24%, লো ব্লক 20%, মানে ডিফেন্সিভ ফেজে যখন তারা আছে তার মধ্যে 24% এবং 20% সময় তারা মিড ব্লক লো ব্লক, মানে 44%, অলমোস্ট অর্ধেক সময় তারা লো ব্লক মিড ব্লকে। এবং ফ্রান্সের ক্ষেত্রে 21 এবং 14, মানে অলমোস্ট 35% তারা লো ব্লকে থাকতেছে। আর ডিফেন্সিভ ট্রানজিশনে 14%, ওদের হলে 12%। এবং একই সাথে যদি দেখেন বিল্ড আপ আনঅপোজড, মানে 27% সময়ে স্পেন যখন বিল্ড আপ করতেছে ফ্রান্স তখন প্রেস করে নাই। আবার ফ্রান্স যখন বিল্ড আপ করতেছে 31% সময়ে তারা বিল্ড আপ করছে আনঅপোজড ওয়েতে, মানে স্পেন তাদেরকে হাই প্রেস করতে আসে নাই। ইন্টারেস্টিংলি মনে হচ্ছে ফ্রান্সই স্পেনকে একটু এক্সট্রা হাই প্রেস করেছে, যেটা আমরা আসলে ফ্রান্সের ক্ষেত্রে খুব একটা দেখি না। 1% বেশি করেছে, 9% অলমোস্ট সেম বলা যেতে পারে। এবং নাসিফ যেটা এখানে বললো এবং আপনি যেটা বললেন যে কখন করেছিল, এই যে 1%-এর ডিফারেন্স অল্প কিছু সময় করেছে। এবং সেটা কেন করেছে, যখন স্পেন লিড নিয়েছে তারা কিন্তু নিচে আসে নাই, তারা চাচ্ছিল যে ওইখানেই অ্যাকচুয়ালি ফ্রান্সকে বন্ধ করা, যে ওখান থেকে যাতে তারা কমফোর্টেবলি খেলাটা তৈরি করতে না পারে। এবং কালকের ম্যাচে আপনি দেখেন ইন্টারেস্টিংলি, যখন ইংল্যান্ড 1-0 গোলে লিড নিয়েছে, ইংল্যান্ড কিন্তু রিভার্স করেছে। তারা কিন্তু একদম ভিতরে একদম লো ডিফেন্ডিং মেন্টালিটিতে চলে গিয়েছিল। এবং যার ফলে কি হয়েছে, এটা হয়তো আলোচনায় আমরা আসব, যার ফলে আর্জেন্টিনার জন্য অ্যাকচুয়ালি তখন টোটাল ট্যাকটিক্স চেঞ্জ করতে হয়েছে তাদেরকে, একদম রিভার্স ট্যাকটিক্স। ইংল্যান্ড চলে গিয়েছে 5 ব্যাকে, আর আর্জেন্টিনা তখন চলে গিয়েছে 3 ব্যাকে, তার মানে 3-5-2। নিকো গঞ্জালেস এবং হচ্ছে মেসি, হুলিয়ান আলভারেজ, লতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, ডিপল এবং হচ্ছে ম্যাকালিস্টার। তাহলে ইংল্যান্ডের কি ছিল অ্যাকচুয়ালি, তাদের ইন্টেনশন ছিল যে আমি পিছনে ডিফেন্ড করে এটাকে প্রোটেক্ট করবো 1-0। আর স্পেনের কথা ছিল যে 1-0 গোলের লিড, ডোন্ট লেট দেম টু প্লে আউট ফ্রম দ্য ব্যাক, সামটাইমস উইল গো ফর দ্যাট ওয়ান। আর ম্যাক্সিমাম টাইম মিড ব্লক আর লো ব্লক খুব একটা যাওয়ার প্রয়োজনও পড়ে নাই। অ্যাকচুয়ালি ফ্রান্স খুব একটা সলিউশন বেরও করতে পারেনি অ্যাকচুয়ালি। এবং মানে বল পজিশনটা স্পেন, যেটা ইংল্যান্ড কালকে ভুল করেছে, যে বল পজিশন ম্যানিপুলেট করা এবং এটাকে মানে আমি একটা জিনিস হচ্ছে যে একচ্ছত্র করা, যেটা স্পেন করেছে। আমার কাছে বল পজিশন রিটেইন করছে, অপোনেন্ট ফ্রাস্ট্রেটেড হচ্ছে অ্যাকচুয়ালি। আমরা এই ব্লক কম্প্যাক্টনেসের পার্ট শেষ করব, কিন্তু আমাকে নাসিফ একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলছিলেন, যেটা আমার মাথায় হঠাৎ করে আসলো, যে এবার হাই প্রেস না করা বা ওই হাই ব্লকে না যাওয়ার সম্ভবত একটা কারণ হচ্ছে 4-4-2 ডায়মন্ড শেপটা। এই 4-4-2 ডায়মন্ড শেপটার ব্যাপারটাও একটু মিন্টু ভাই, নাসিফ ভাই আপনাদের কাছে বুঝতে যাচ্ছি। এখানে যেটা নাসিব অ্যাকচুয়ালি এটা চমৎকার একটা জিনিস দেখিয়েছে, যে আর্জেন্টিনার সঙ্গে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ড কি করছিল, এবং একটা সময় কিন্তু সুইজারল্যান্ড ডোমিনেট করছিল ট্যাকটিক্যালি। এবং এটা করার কারণটা হচ্ছে যে তারা যখন মানে আর্জেন্টিনা প্লে আউট করছে পিছন থেকে, তাহলে এই যে এখানে ডায়মন্ড করছিল, কারা করছিল এই প্লেয়ারগুলো, কারণ সুইজারল্যান্ড খেলে 4-2-3-1 ফরমেশনে। তাহলে নাম্বার 9-এ আছে তাদের এমবোলো, এক পাশে হচ্ছে স, আর এক পাশে হচ্ছে এন্ডোয়ে। তাহলে এখন কি করেছে, যেহেতু ওরা বিল্ড আপ করছে 2 সেন্ট্রাল ব্যাক, তারা স্প্রেড হয়ে আছে, এন্ডোয়ে ভিতরে চলে এসেছে। এবং এইখানে যেটা হচ্ছে যে স নিচে নেমে এসেছে, গ্রানিট জাকা এবং হচ্ছে ফ্রিউলার এবং হলো রাইডার সম্ভবত, এবং এই টপে চলে এসেছে রাইডার। এটা হলো গ্রানিট জাকা, উপরে আসছে, এই পাশে চলে আসছে রাইডার। তার মানে হচ্ছে যে তারা মিডফিল্ডের রোটেশনটা এমন ভাবে করেছে যে আর্জেন্টিনার মিডফিল্ডারটাকে এখানে জোন মার্কিং, অলসো ম্যান মার্কিং। এবং দেখেন এখন চ্যানেল কোথায় ফাঁকা আছে আর্জেন্টিনার জন্য, যদি এই সেন্ট্রাল ব্যাক রোমেরোকে খেলে, হি ক্যান গো ফর প্রেসিং, এখানে একটা পাসিং লেন কাট করে প্রেস করতে পারে। এখন যদি ওইখান থেকে এমিলিও মার্টিনেজ মলিনাকে খেলে, অটোমেটিক্যালি এখান থেকে নাম্বার 11 he will go for pressing. Granit Xhaka will drop এবং he will also slide here, he will tuck in, মানে একটা হচ্ছে রোটেশন অ্যাকর্ডিং টু দ্য বল ট্রাভেলিং। সো দেজ আর দ্য থিংস আমার মনে হয় নাসিফ, যে তারা ওই সময়টাতে অ্যাকচুয়ালি এই ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করেছিল। এবং হাই প্রেসিং এর ক্ষেত্রেও যেসব দল হাই প্রেসিং করতে চেষ্টা করেছে তারাও খুব মোটামুটি সেফটি মেনটেন করেছে। আপনি দেখেন প্রথমত হলো ব্যাক লাইনে তার এক্সট্রা প্লেয়ার, এক্সট্রা সিকিউরিটি, মানে ওই জায়গায় ম্যান টু ম্যান মার্কিং এ যায়নি। 2 নাম্বার হলো মাঝমাঠে ওদের 4 জন প্লেয়ার,
সুইজারল্যান্ডের, আর্জেন্টিনার আছে 5 জন প্লেয়ার। সো এই 5 জন প্লেয়ারকে 4 জন প্লেয়ারই মার্ক করবে। So যখন এক পাশে বল খেলা চলে আসবে, যেটা মিন্টু ভাই বলছিল, তখন কিন্তু এরা সবাই শিফট করে চলে আসবে, তখন কিন্তু ওই পাশে তারা বাদ দিয়ে দিবে। বা যদি খেলা ওইদিকে যায়, যেমন এখন এমবোলো এদিকে ফোর্স করছে, সো খেলাটা ওইদিকে যাবেই না, তখন সবাই এদিকে চলে আসবে, শিফট হয়ে চলে আসবে। তো এই জায়গাতে আমরা যেটা দেখেছি যে যখন কোনো টিম এরকম প্রেস করছে, তো অধিকাংশ দল এবার খুব বেশি রিস্ক নিতে চায় নাই, মানে কিছু কিছু ক্ষেত্রে ছাড়া। থিওরিটিক্যালি যদি একটু চিন্তা করি, আপনাদের দুজনের কাছে আসি, রিকার্ডো রদ্রিগেজ এই ব্লকটার খুব কাছাকাছি, তো হোয়াট শুড হি ডু? শুড হি ওয়েট ফর মলিনা, মানে মলিনাকে মার্ক করার জন্য তাকে ওখানে থাকা উচিত, নাকি যদি মিডফিল্ডে বল রিগ্রেশন বা প্রোগ্রেশন করাতে হয় তাকে ওই জায়গায় যাওয়া উচিত? অ্যাবসলিউটলি, অপশন ইজ দেয়ার, ডিপেন্ডস অন দ্য বল হোল্ডার। এমিলিয়ানো মার্টিনেজ কি করতে চাচ্ছে, বিকজ ইউ হ্যাভ টু রিড দ্য গেম অলসো। এখানে কিন্তু রড্রিগেজের সঙ্গে ডিস্টেন্স অনেক বড়, মলিনার ডিসটেন্স অনেক বড়। তাহলে কি হতে পারে সলিউশন? যদি সে এখানেই খেললো, আমি ধরে নিলাম সে খেলে দিল রাইট ফুলব্যাক মলিনাকে, এই প্লেয়ারটা যে হি ক্যান ক্লোজ ডাউন হিম অ্যান্ড রড্রিগেজ উইল পুশ আপ দীপলকে তখন, ইয়েস হি উইল ক্লোজ ডাউন, কারণ এখানে ম্যানুয়েল আকানজি হি ইজ ভেরি ক্লোজ টু লিওনেল মেসি। রাইট ফুলব্যাক, এটা হচ্ছে যে আমরা রাইট ফুলব্যাক যে সুইজারল্যান্ডের ডেনিস জাকারিয়া, হি উইল টাক ইন অলসো। তাহলে এখানে ব্যালেন্সটা হয়ে যাচ্ছে 2v1 সিচুয়েশন। এবং যেটা নাসিব বললো, দিস ইজ ফুটবল, বল ট্রাভেল করার সঙ্গে সঙ্গে এভরিবডি দে উইল শিফট অ্যাকর্ডিং টু দেয়ার আপনার পজিশন। শূন্য স্থান রাখা যাবে না যখন ইউ আর ট্রাইং টু ডিফেন্ড ইন আ স্পেসিফিক ব্লক, শূন্য স্থান কখনো রাখা যাবে না। আমরা এবং এখানে মানে দেয়ার আর সো মেনি ওয়েজ, মিন্টু ভাই যেটা এক্সপ্লেইন করলো, দেয়ার আর সো মেনি ওয়েজ টু মানে সলিউশন। আপনি এভাবে সলিউশন করতে পারেন, আপনি অন্যভাবে সলিউশন করতে পারেন। কোনো টিমকে দেখবেন যে যারা রিস্ক নিবে, ব্যাক লাইনে ম্যান টু ম্যান মার্কিং করবে, সেক্ষেত্রে দেখবেন যে লেফট ব্যাকই এখানে চলে আসবে প্রথম থেকেই। সো এই অ্যাটাকিংয়ে যেমন অ্যাসিমেট্রিক হয়, বাট ডিফেন্ডিংয়ের সময় অনেকে অ্যাসিমেট্রিক করে। বাট এইবারে যেটা মনে হয়েছে যে যারা প্রেস করছে তারাও খুব বেশি রিস্ক নিচ্ছে না, পিছনে সেফটি রাখছে। আবার যারা বিল্ড আপ করছে তারাও দেখা যাচ্ছে যে সেন্ট্রালি না খেলে তারা দেখা যাচ্ছে ডিরেক্ট খেলার চেষ্টা করছে অনেক বেশি। এই জন্য গোলকিপারদের কাছ থেকে অনেক বেশি আমরা লং বল দেখেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.